বর্তমান যারা আছে সরকার, তারা আমাদেরকে কোনো স্বপ্ন দেখাতে পারছে না। বরং প্রায় প্রতিদিনই এমন সব কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ডের ফলে আমাদের বিরক্তি চরমে পৌঁছে যাচ্ছে। মাঝে মধ্যে নিজেদের চুল নিজেদের ছিঁড়তে ইচ্ছে করছে। এবং আমাদের এই সমাজের অনেক মানুষ যারা জীবনে কখনো রাজনীতি করেননি, রাষ্ট্র রসাতলে গেলেও যারা ভাবেননি, শেখ হাসিনা বাঁচল না মরল, এটি নিয়ে যাদের কোনো কালে মাথা ব্যথা ছিল না, এইরকম লোকজনও এই সময়টাতে এসে বিরক্তির কবলে পড়ে অনেকে টেলিফোন করছেন, অনেকে টেলিভিশনে গিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং অনেকে অধৈর্য হয়ে ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দিচ্ছেন। তো এই যে বিরক্তি, সেই বিরক্তির সঙ্গে আবার নতুন একটা বিরক্তি যুক্ত হয়েছে। সেটা হলো সরকার আ এই নতুন করে তাদের উপদেষ্টা মণ্ডলী নিয়োগ করেছেন এবং সেই নিয়োগের মধ্যে একজন চলচ্চিত্র নির্মাতা, একজন নাট্য নির্মাতা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি তার কর্মের কারণেও পরিচিত এবং তার স্ত্রী তিশা, তো তার কারণে বেশ আ পরিচিত। তাকে নিয়ে যে দারুণ বিতর্ক হচ্ছে এবং সরকারের যারা দীর্ঘদিনের ঘনিষ্ঠজন তারাও বিরক্ত প্রকাশ করছেন। বিশেষ করে যারা সমন্বয়ক তারাও বিরক্তি প্রকাশ করছেন যে, বাংলাদেশে কি আর কোনো লোক ছিল না? কেন তাকে আনা হলো? ইত্যাদি, ইত্যাদি নানা কর্ম। এবং সরকারের সাথে যারা একেবারে ব্ল্যাংক চেক দিয়ে সমর্থন জানাতো জামাত, সেই জামাতও এখানে অনেকটা খামোশ হয়ে গিয়েছে। এর কারণ হলো যে ভদ্রলোক যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার সঙ্গে ডক্টর আসিফ নজরুলের ব্যক্তিগত সম্পর্ক। এটা অলমোস্ট ওপেন সিক্রেট। ২ নম্বর হলো যে এই ডক্টর আসিফ নজরুল, তারপর মোস্তফা সরোয়ার ফারুকী, তিশা, এদের একটা গ্রুপ আছে, প্রথম আলো গ্রুপ বলা হয় এদেরকে। এরা প্রথম আলো রিক্রুটমেন্ট, প্রথম আলো কর্তৃক সার্ভ হয় এবং তারা একটা আইডিওলজি বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। আমাদের এই কনজারভেটিভ সোসাইটিতে এই আইডিওলজি গুলো আসলে খাচ্ছে না। যেমন ধরুন পরকীয়া। তারপর যেমন ধরুন সেই যাকে বলা হয় পরকীয়া, তারপরে শেষে আরো অনেক আজে-বাজে জিনিস যেগুলো অর্থাৎ পুরুষে, পুরুষে সঙ্গম, যেটাকে নারীতে, নারীতে সঙ্গম, যেটা হোমোসেক্স বলা হয়। এই জিনিসগুলো নিয়ে বাংলাদেশে যাকে বলা হয় অনেকগুলো গ্রুপ কাজ করছে। তো সেই সকল গ্রুপদেরকে আমাদের এই সমাজ কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারছে না। তো এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, তার যে কর্মকাণ্ড, তার আচরণ প্লাস তার যে নাটকের কর্মকাণ্ড, এগুলো আমাদের যে মুসলিম কৃষ্টি এবং কালচার বা আমাদের আবহমান বাংলার যে হাজার বছরের কালচার, এই কালচারের সঙ্গে বেমানান। তো বেমানান হওয়ার কারণেই কিন্তু তার এই নিয়োগে ফুঁসে উঠছে সবাই। এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা বা এই রাষ্ট্রীয় যে ক্ষমতাগুলোতে যারা আসে, এগুলো খুবই টেম্পোরারি। বাস্তবতা হলো যে এই দেশ আমাদের, আর ওখানে যারাই বসেন তারা আমাদের টাকায় চলাফেরা করেন এবং আমাদের উপর ছড়ি ঘোরানোর অধিকার আমরা তাকে দিয়ে দেই আমাদের এই টাকা পয়সা দিয়ে। তো এই লোকগুলো যদি আমাদের পছন্দের মানুষ না হয় এবং সেই লোকগুলোর সিদ্ধান্ত যদি আমাদের জীবনে বিভিন্ন রকম বিপত্তির সৃষ্টি করে, আমাদের কৃষ্টি এবং কালচারে সমস্যা সৃষ্টি করে, তাহলে আল্টিমেটলি এগুলো নিয়ে বিদ্রোহ বিপ্লব হবেই। তো ফারুকী সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। কিন্তু তার কর্মকাণ্ড সম্পর্কে আমি যতটুকু এই তার নিয়োগের পরে দেখলাম, তাতে দেখলাম যে এত বড় প্রতিক্রিয়া সরকারের জন্য খুবই ঝামেলার সৃষ্টি করবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে ধীরে, ধীরে আলোচনা করব। একটা করে, অর্থাৎ তার স্ত্রীর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, তার নিজের বিভিন্ন রকম কর্মকাণ্ড, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, চলচ্চিত্র জীবন এবং এই যে এখন তিনি কিভাবে অন্তর্ভুক্ত হলেন এবং এটার সাইড ইফেক্ট, আফটার ইফেক্ট কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নেই যে কজন আছে সম্মানিত দর্শক। আমরা ৫ মিনিট কথা বলেছি। ১৪০০ জন আমাদের সঙ্গে আছেন। হীরা আলমকে উপদেষ্টা বানানোর দাবি জানাচ্ছি। পাবলিক ম্যান্ডেটসরা কিভাবে সংবিধান করছেন। তারপর আসসালামু আলাইকুম বড় ভাই। স্পার্টান সাম্রাজ্যের একটা গল্প বলেন। স্পার্টান সমাজের একটা গল্প বলেন। তারপরে পাবলিক ম্যান্ডেটসরা কিভাবে, রনি ভাই আপনি দলের ব্যবধান আওয়ামী লীগ থেকে চলে যাওয়া ঠিক হয়নি। তারপরে বৈষম্য কোথায় গেল? বড় ভাই দেখতেছি।
আ অনেকেই আ আমি আমি পজিটিভ আলাপের সাথে নেগেটিভ আলাপ খুঁজি। এখানে যারা আসছেন সবাই আপনার জীবনের সকল জুটি আ দূর করুন আগে। আপনার জীবনের সকল জুটি মানে জটিলতা। এখানে জটিলতা বোঝাতে চেয়েছেন ফারুক উপদেষ্টা, ব্যাপার হাব্বিলুল, ভালো মানুষের ভাই প্রশংসা সবই। যাক এনিওয়ে আমরা আলোচনাতে চলে যাই। সেটা হলো মোস্তফা সরোয়ার ফারুকী মূলত একজন নাট্য নির্মাতা। তো একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্র তিনি পরিচালনা করেছেন এবং তার একটা স্টাইল আছে। কতগুলো ধরন, প্রকৃতি। আ যেমন তিনি অনেকগুলো নাটক তৈরি করেছেন যে নাটকগুলোর কারণে অনেকগুলো ভাষা, প্রমিত ভাষার একটা সর্বনাশ ঘটেছে বাংলাদেশে। আ অনেকগুলো গালিগালাজ তিনি আ উদ্ভব করেছেন এবং অনেকগুলো লিটনের ফ্ল্যাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই যে পরকীয়া নিয়ে তিনি যে সকল প্রচার এবং প্রোপাগান্ডা চালিয়েছেন, এগুলো আমাদের আসলে ইসলামিক কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না। ২ নম্বর হলো যে রাষ্ট্র ক্ষমতা, সে রাষ্ট্র ক্ষমতার জন্য একটা লেভেল আছে। যেমন আমরা নায়ক বলতে বাংলাদেশে সাধারণত নায়ক রাজ রাজ্জাক কিংবা আলমগীর আ উনাদেরকেই আমরা আইডল হিসেবে মনে করি কিংবা সোহেল রানা সাহেব আছেন। তাদেরকে মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা তাদেরকে আমরা আইডল মনে করি। আবার যদি আ নাট্য নির্মাতা হিসেবে ধরেন বা চলচ্চিত্র নির্মাতা, সেক্ষেত্রে গাজী মাজহারুল আনোয়ার থেকে শুরু করে আরো অনেকেই আছেন। সত্য সাহা আছেন। যাদেরকে মনে করা আলমগীর কবির ছিলেন। আলমগীর কবির তো মানে এক্সট্রিম বাংলাদেশের মানে আলমগীর কবির যিনি ছিলেন, তার যে যোগ্যতা কিংবা এহতেশাম সাহেব ছিলেন, তো উনাদেরকে ইবনে মিজান সাহেব ছিলেন। মানে তাদের যে নাট্য পরিচালক হিসেবে সমাজের খানাত রহমান সাহেব ছিলেন। তো খানাত রহমান সাহেব যখন কোথাও যেতেন, সেখানে দেখা গেল যে ভিন্ন পেশার মানুষ বায়তুল মোকাররমের খতিবও তাকে সম্মান করতে কিন্তু বাধ্য হতেন। এরকমই ছিল তাদের ব্যক্তিত্ব এবং তাদের যোগ্যতা, তাদের গুণাবলী। এখানে চলচ্চিত্র বা নাটক নিয়ে বা ইভেন যারা নাটক করতেন, নাটক পরিচালনা করতেন। এই জমানাতে ধরেন আসাদুজ্জামান নূর, আলী যাকের সাহেব থেকে শুরু করে আবুল হায়াত, আপনি এ সকল মানুষদেরকে আপনি কোন পর্যায়ে নিবেন? আপনি তাদেরকে সম্মান না করে কোনো অবস্থাতেই পারবেন না। তারপরে আতাউর রহমান সাহেবের কথা চিন্তা করেন। আরো আগে যদি যান, ইভেন যাত্রা গানে আমাদের দেশে যারা যাত্রা গানকে, যাত্রাপালাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, এই অরুণা বিশ্বাসের বাবা অমলেন্দু বিশ্বাস। আ তারপরে তার মা জ্যোৎস্না বিশ্বাস। অত্যন্ত উঁচু মার্গের শিল্পী। তো সেদিক থেকে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিনি যাদেরকে তৈরি করেছেন, তার নায়ক-নায়িকা থেকে শুরু করে এই বিভিন্ন রকম তার ভাই ব্রাদার বলা হয়। এই ভাই ব্রাদার গুলো আমাদের এই কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না। এই গেল ১। ২ নম্বর হলো যে এই যে তাদেরকে নিয়োগ দেয়া হলো বা ফারুকী সাহেবকে নিয়োগ দেওয়া হলো, এটি নিয়ে ১ম সমস্যা দেখা দিয়েছে ছাত্র সমন্বয়কদের সঙ্গে। তাদের বেশ কয়েকজন অফিসিয়ালি বলেননি, ইন পারসন যেটি বলেছেন যে, "এই যে এরকম একটা নিয়োগ দেওয়া হলো, আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করা হয়নি।" তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা নিয়োগ দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূসও স্বীকার করেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। তো যেখানে আ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, সমন্বয়করা। তো সেখানে এরকম একটা রদবদল বা এরকম অন্তর্ভুক্তি কিংবা মাহফুজ নামক যে সমন্বয়ক আছেন তাকে উপদেষ্টা পরিষদে নেওয়া, ফারুকীকে নেওয়া, এই জিনিসগুলো নিয়ে ছাত্রদের যে আ কথাবার্তা বা আচরণ এটা স্পষ্টতই মনে হচ্ছে যে তারা আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা তার সরকারকে আগের মতো সহযোগিতা করতে চাচ্ছেন না এবং এটা এখানে থামবে না। এটা বহুদূর পর্যন্ত এগোবে। ২ নম্বর হলো যে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটা তার অভিব্যক্তি। এখন আপনি একজন মন্ত্রী হবেন। মন্ত্রী হওয়ার জন্য তো আপনার একটা শিক্ষাগত যোগ্যতা, আপনার রাজনীতির অভিজ্ঞতা, আপনার কর্মপরিধির অভিজ্ঞতা, আপনি একটা লেভেলে কাজ করেছেন। ধরুন আপনি একজন অভিনেতা কিংবা আপনি একজন নাট্য নির্মাতা। কিন্তু প্রশাসন চালানো তো একটা ব্যতিক্রম জিনিস। কিংবা আপনি কোনদিন রাজনীতি করেননি। ইটস a পলিটিক্যাল অফিস। এখন যেখানে আসিফ নজরুল সাহেবের মতো লোক কিচ্ছু করতে পারছেন না। অন্যান্য যেখানে আ যারা উপদেষ্টা রয়েছেন তারা তাদের মন্ত্রণালয় চালাতে গিয়ে ১১ বালতি পানি খাচ্ছেন এভরিডে। তো সেখানে এই যে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই তাদের
গণমুখী চরিত্র কিংবা তাদের আ রাজনীতি করার অভিজ্ঞতা কিংবা প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে যাকে বলা হয় পাবলিক প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে এখানে হয়তো কর্মক্ষেত্রে যার কর্মক্ষেত্রে যে তাদের সফলতা সেটাকে কগনিজেন্স এ নিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে বা পলিটিক্যাল কানেক্টিভিটি কারো সাথে 'প্রথম আলোর' ভালো সম্পর্ক, কারো সাথে মতিউর রহমান সাহেবের ভালো সম্পর্ক, কারো সাথে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক। এই বিষয়গুলো নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো এটি খুবই অনভিপ্রেত এই সরকারের জন্য। এর কারণ হলো সরকারের একেবারে বলব হলকুম পর্যন্ত, গলা পর্যন্ত রাজ্যের সমস্যা তাকে গ্রাস করে আছে। এবং এই সমস্যাতে এরকম একটা সমস্যা মানুষজন খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। আপনি ধরেন গভীর রাতে কোথাও যাচ্ছেন, অন্ধকার রজনী। সেই অন্ধকার রজনীতে আপনার আপনি খুব সাহসী মানুষ। কিন্তু আপনার হাতে কোনো লাইট নেই, অমাবস্যা রাত, গ্রাম্য রাস্তা। হঠাৎ করে দেখবেন যে আপনার মধ্যে একটা ভূতের ভয় চলে আসবে, শ্মশানের ভয় চলে আসবে। তো তখন যদি একেবারে আশেপাশে ছোট একটা টিকটিকি লাফ দেয় অথবা নিচে একটা পিঁপড়ে আপনাকে কামড় দেয়, আপনি কিন্তু হার্ট ফেল করে ফেলবেন। তো এখন সরকারের সন্দেহ, ভয় এরকম একটা অবস্থা হয়ে গেছে। এর কারণ হলো তারা এখনো পর্যন্ত সফলতা দেখাতে পারেনি। এই সরকারের সাথে জনগণের কোনো ডাইরেক্ট কানেকশন নেই। তারা পুরোটাই একটা কল্পনার মধ্যে যে জনগণ আমাদেরকে বানিয়েছে, ছাত্র আমাদেরকে বানিয়েছে। মানে পুরো জিনিসটাই কল্পনাপ্রসূত। তো একটা কল্পনাপ্রসূত বিষয় নিয়ে আসলে বেশি দূর কিন্তু এগোনো যায় না। তো তারই মধ্যে তারা যেখানে আ একটা কাজ করবেন, পরবর্তী কাজ যেটা মানুষের আশা জাগাবে। কিন্তু আশা না জাগিয়ে দেখা গেল যে সেগুলো আরো মারাত্মক আ যাকে বলা হয় বিতর্ক তৈরি করেছে। আর ফারুকী সাহেবের যেটা হলো কি যে তার বয়স অত বেশি না। দ্বিতীয়ত এই চলচ্চিত্র জগতের মানুষ। তৃতীয়ত যেটা হচ্ছে যে তার ব্যক্তিগত যে ফাইন্যান্সিয়াল লেনদেন, এই ফাইন্যান্সিয়াল লেনদেন নিয়েও খুব সুনাম সুখ্যাতি আছে বলে আমার কাছে মনে হয় না। মানে আপনার গেটআপ মেকআপ দেখলেই বোঝা যায়। এবং সর্বোপরি হলো যে অতি সম্প্রতি তিনি যে সকল পোস্ট দিয়েছেন সরকারকে খুশি করার জন্য, এটা অনেকটা আলু পটল মার্কা যাকে বলা হয় ব্যক্তিত্বহীন মানুষের কর্ম বলে আমার কাছে মনে হয়েছে। তিনি একটা সময়তে আওয়ামী লীগ জমানাতে প্রচুর রাষ্ট্রীয় আনুকূল্য পেয়েছেন। অনেক মন্ত্রী এমপির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার স্ত্রী আ মানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে নিয়ে যে চলচ্চিত্র হলো, বিশাল বাজেটের চলচ্চিত্র। সেখানে বঙ্গবন্ধুর স্ত্রীর ভূমিকা বেগম ফজিলাতুন্নেছার ভূমিকায় তিনি তার স্ত্রী আ তিশা তিনি অভিনয় করেছেন। তো সেই অর্থে তার স্ত্রী তিশা শেখ হাসিনার মা। আর তিনি ওই চলচ্চিত্রের চরিত্র যদি ধরেন তাহলে শেখ হাসিনার আব্বা হন সঙ্গত কারণে। এবং কতটা বিশ্বস্ত হলে, কতটা আন্তরিকতা থাকলে মানুষ এ ধরনের একটা বায়োগ্রাফিতে বা বায়োপিকে অ্যা একজন প্রধানমন্ত্রী তার মায়ের চরিত্রে অভিনয় করার জন্য সুযোগ দেয়। এর কারণ হলো যে যখন সেই স্যাম বেনেগাল ভারতের বিখ্যাত যাকে বলা হয় বায়োপিক নির্মাতা। তো তার মতো একজন আ চলচ্চিত্র নির্মাতা এবং বিগ বাজেটের বিশাল বাজেটের একটা চলচ্চিত্র এবং এমন একটা সরকার চলচ্চিত্রটা নির্মাণ করছে যে সরকার ঘোষণা দিয়েছে ২০৪১ সন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ফলে এখানে আ অভিনয় করার জন্য সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে। তো এখানে অভিনয়ের সুযোগ তারাই পেয়েছেন। এখানে শুধু অভিনয় প্রতিভার কারণে নয়। যাদের পলিটিক্যাল কানেক্টিভিটি ছিল। যেমন দেখা গেল তারিন ছিল। তো তারিন কিন্তু তিশার চাইতে অনেক ভালো অভিনয় করতে পারতেন। তো এখন এখানে তিশা যে গেছেন সেখানে শেখ হাসিনার পছন্দ ছিল। আওয়ামী লীগের পছন্দ ছিল এবং ওখানে যারা এই চলচ্চিত্রের সাথে আ জড়িত জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে আবু নাসের কামাল যিনি সাবেক শিক্ষা সচিব ছিলেন। এ সকল মানুষের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল বলেই তিনি সেখানে গিয়েছেন। তো এই সম্পর্কের কারণে তিনি খুব যেহেতু চালাক মানুষ, চতুর মানুষ, তিনি দেখা গেল যে এই সরকারের পতনের সঙ্গেই তিনি তার ভুল পাল্টে ফেললেন এবং শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া শুরু করলেন, ফ্যাসিস্ট বলা শুরু করলেন, সমালোচনা করা শুরু করলেন, সমন্বয়কদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করলেন। তো সবাই খুশি যে ঠিক আছে মোস্তফা সরোয়ার ফারুকী যে সেলিব্রিটি, তো তিনি এভাবে আওয়ামী লীগের গালাগালি করছেন সবাই খুশি।
কিন্তু তিনি হঠাৎ করে এইভাবে একেবারে যাকে বলা হয় এই উপদেষ্টা পরিষদে আসবেন, এটা সমন্বয়ক বলেন বা রাজনৈতিক যারা এই মুহূর্তে রয়েছেন সরকারের সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন যে সকল মানুষ, তারা কল্পনাও করেননি। ফলে এই যে তার আগমনে প্রথমত অনেকে খুব অপমান বোধ করছেন, অনেকে ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছেন, অনেকে চিন্তা করছেন এটা কি করে হলো? কার পরামর্শে হলো? আবার অনেকে তাকে একটা শ্রেণী শত্রু হিসেবে মনে করছেন যে আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পরামর্শে যে সকল কাজকর্ম করছেন তারই ধারাবাহিকতায় এখানে আ আ ফারুকীকে নেয়া হয়েছে এবং ফারুকীকে নেয়া মানে তিনি যদি সংস্কৃত মন্ত্রণালয়ে ১ বছর কাজ করেন এবং সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু থেকে শুরু করে আরো অনেক কিছু যে বিষয়গুলো রয়েছে কৌশলে সেই জিনিসগুলো তিনি যেহেতু মেধাবী এবং যথেষ্ট যেন তেন মেধাবী না, তার মেধার স্তর নরমালের চাইতে বেশি। আ তিনি নিজেই বলেন যে খুব সাধারণ পরিবার থেকে এসেছেন। তারপরে আ লেখাপড়া তিনি আ ভালো ছিলেন না কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি। আবার তার কর্মগুণে পরিশ্রমের কারণে তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে শিক্ষকতা মানে খণ্ডকালীন শিক্ষকতার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এইরকম একজন মানুষ যখন একটা জায়গাতে বসেন, তিনি কার মাথার উপর কাঁঠাল ভাঙবেন, কার উপর হাঁড়ি ভাঙবেন, এই জিনিসটা তার দয়ার উপর নির্ভর করে। তো এই জিনিসগুলো কারণে কি হচ্ছে সমন্বয় থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।